দীর্ঘ অত্যাচার অনাচারের পর এবং দীর্ঘদিন মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না দেওয়ার পর যখন শেষ সুযোগে মানুষ তার অধিকার প্রয়োগ করে পরিবর্তন ঘটাতে পারে, জমানার পরিবর্তন ঘটাতে পারে, যাকে বলা হয় রেজিম চেঞ্জ, সেটা যখন হয় তার একটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু অস্বীকার করা যাবে না। সেটা হচ্ছে এই নতুন সরকারের কাছে এই অত্যাচারিত লুটতরাজ হয়ে যাওয়া সর্বশান্ত এই ধরনের মানুষজনের প্রচুর প্রত্যাশা, এবং সেই প্রত্যাশায় এক একটা যদি বিন্দু বিন্দু অংশ হিসেবে ধরি, তাহলে প্রতিটি মানুষেরই ওই সরকারটির কাছে, নতুন সরকারটির কাছে আলাদা আলাদা প্রচুর প্রচুর স্বপ্ন, প্রচুর প্রচুর ভালোবাসা এবং ওই প্রত্যাশা। এখন সেইটা কত দ্রুত তারটা সফল হয়, তারটা পূরণ হয়, এ একটা কিন্তু চাহিদা থেকেই যায়, অস্বীকার করা যায় না। এখন এটা ভাবতে হবে যে বহু মানুষ তার সেই প্রত্যাশাটা কবে পূরণ হবে এই আশাতেও থাকেন, এবং সেটা যদি দু একদিন দেরি হয়, সেটা যদি বিলম্বিত হয়, তখন অনেকেই হতাশা প্রকাশ করেন। আশ্চর্য হয়ে দেখছি যে অনেকের ক্ষেত্রে, এমনকি অনেক ইউটিউব চ্যানেলেও, যে অনেক মানুষ অনেক ক্ষেত্রে অতি দ্রুত কিছু কিছু ইস্যুতে হতাশা প্রকাশ করে ফেলছেন। শুধু দর্শকবৃন্দ, এই সরকারটার বয়স 1 মাস 10-11 দিনের মতো। এখন এই 1 মাস 10-11 দিনেই যে রেভলিউশনারি চেঞ্জ ঘটে গেছে সেগুলোর দিকেও তো নজর দেওয়া প্রয়োজন। আর এটা মাথায় রাখতে হবে যে এই যে চেঞ্জটা ঘটেছে, এই চেঞ্জটুকুও কিসের ওপর দাঁড়িয়ে সেটা ঘটলো, সেটা চলুন একটু দেখি। আর দেখি এই সরকার আগামীকাল থেকে যে বিধানসভায় অধিবেশন বসতে চলেছে সেখানে কি কি আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি, জানতে পারছি। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আগামীকাল থেকে আমাদের রাজ্যের এই নতুন সরকারের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। এখন সেটা আমরা জানি, কিন্তু তার আগে ছোট্ট একটু একটা অংশ বলে, না হলে এই প্রসঙ্গটা ওই প্রসঙ্গের সঙ্গে খাপ খাবে না। সেটা হচ্ছে ভেবে নিতে হবে 8 লক্ষ কোটি টাকার দেনা ওই তৃণমূল কংগ্রেস কিন্তু রেখে দিয়ে গেছে, ওই মমতা ব্যানার্জির সরকার রেখে দিয়ে গেছে। সেইটার ওপর দাঁড়িয়ে রাজকোষের ঘাটতি পূরণ করা, নতুন উন্নয়নমূলক কর্মসূচির দিকে এগোনো, এটা যেমন একটা দিক আছে, কিন্তু তার সাথেও আর একটা ভয়ঙ্কর দিক আছে। সেটা হচ্ছে যে শুধুমাত্র হয়তো কিছু বিল্ডিং, নীল সাদা রং, এই সমস্ত আমরা দেখতে পেয়েছি এই 15টা বছর ধরে, কিন্তু সামাজিক যে জায়গাটা, পুরো সমাজটা তছনছ করে দিয়ে গেছে ওই দলটা। আর সেই তছনছ হয়ে যাওয়া ধ্বংসপ্রাপ্ত সমাজকে বিভিন্ন দিক থেকে, সেটা স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, পরিবহন, যেখানে হাত দেবেন, ব্যবসাপাতি, শিল্পায়ন, যেখানে হাত দেবেন সেখানে দেখা যাচ্ছে বুড়ি বুড়ি দুর্নীতি, অতলান্ত দুর্নীতি, এবং তার সঙ্গে জড়িত থাকা ওই তাদের নেতা নেত্রী, এখন তারা ওই আগের দিন বলেছিলাম অর্থহীন হয়ে যাওয়া, প্রায় অবশিষ্টাংশ, পরিশিষ্টাংশ বলতে পারেন, বা সমাজের উচ্ছিষ্ট, সেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে। আর খুঁজে পাওয়া যাচ্ছে যেটা দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? এটা কাল্পনিক অর্থে, কোট আনকোট, যে যেখানে হাত দিচ্ছে সেই হাত দেওয়ার জায়গাটাতে পাওয়া যাচ্ছে দুর্নীতি, আর তার থেকে বেরোচ্ছে লুটের মাল, ষড়যন্ত্র। কত রকম ভাবে 4 তারিখের পর যদি ওনারা ফিরে আসতেন,
মানুষকে যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে ধ্বংস করে দিতেন তার নমুনা বেরিয়ে আসছে। আদপে মনে হয় ওনারা বোধহয় ভাবেননি যে ওনাদের যেতে হবে, এটা পরিণতি, এটা মানে নিয়ম, যুগে যুগে নিয়ম। যখন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায় তখন তাকে যেতেই হয়। কিন্তু এর সাথে এই প্রসঙ্গে বলতে চাইছি সুধী দর্শকবৃন্দ, এবার কিন্তু আসতে চলেছে কঠোরতম, অন্যতম একটি কঠোর একটি আইন। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত দুদিন আগে একটা ইঙ্গিত দিয়েই ছিলেন, কিন্তু এখন আমরা যেটা জানতে পাচ্ছি সেটা সোমবার দিন বিধানসভায় কিন্তু আসতে পারে। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের গায়ে হাত দেওয়া, বিভিন্ন রকম আন্দোলনের নামে লুটতরাজ, আর তারই সাথে কোন রকম আর্থিক দুর্নীতির সঙ্গে এই সরকার আপোষ করবে না, এবং তার আইন আসতে চলেছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমর্থন পাওয়া গেল মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথাতেও, যে অন্যান্য রাজ্যেও যেটা মডেল সেটা এখানেও আসতে চলেছে। সেটা কি? যখন খুশি যেভাবে খুশি আন্দোলনের নামে ট্রেন, বাস, সরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট, গুদাম দখল সব করলে তাকেই যারা যারা করেছে তাদের থেকে সেই ক্ষতিপূরণটা আদায় করা হবে। প্রয়োজনে তার ঘর বাড়ি সম্পত্তি অ্যাটাচ করেও এটা কিন্তু করা হবে। এখন এইখানেই আমি বলতে চাইছি সুধী দর্শকবৃন্দ, যারা এই এক মাস 10 দিনের সরকারকে দেখছেন, এই 1 মাস 10 দিনের সরকারকে দেখে আগামী দিনে কি কি হতে চলেছে যদি একটু আন্দাজ পেতে চান, তাহলে সুধী দর্শকবৃন্দ আপনারা তাকান উত্তরপ্রদেশের দিকে, তাহলে দয়া করে তাকান আসামের দিকে, আর ইদানিং তাকান বিহারের দিকেও, বা বিজেপি শাসিত অন্যান্য সমস্ত রাজ্যগুলোর দিকে। কারণ বিজেপি তো প্রতিটি রাজ্যেই অন্য কোনো না কোনো একটি জমানাকে অবসান ঘটিয়ে সেখানে এসেছে। ঠিক যেমন মুলায়ম সিং রাজ, অখিলেশ যাদব, মায়াবতীদের যে সমস্ত জমানা, সেগুলোর অবসান ঘটিয়ে কিন্তু বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছে। এখন সেখানেও ছিল কিন্তু চরম দুর্নীতি, চরম অত্যাচার, লুণ্ঠন, ডাকাতি, মাফিয়া রাজ, কি ছিল না সেখানে। শান্ত হতে কিন্তু সামান্য সময় লেগেছিল। এবার সেইটা কি মডেল, কি আইনে, কি পদ্ধতিতে হয়েছিল, সেটা যদি আপনারা এই জায়গার বিজেপির শাসন ক্ষমতা পরিচালনাগুলো একটু নজর করেন, তাহলে মনের মধ্যে অন্তত এই আশাটুকু জাগবে যে হ্যাঁ, সত্যি সত্যি আন্তরিকভাবে এই দলটি যে রাজ্যে আসে সেই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করে। আর কি অবাক কাণ্ড দেখুন, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেই রাজ্যে ভোট লুট, ভোট নিয়ে হিংসা, সে সমস্ত আর দেখতেই পাওয়া যায় না। এমন নয় যে বিজেপি সেই রাজ্যে ধরা যাক 100টা সিট যদি থাকে, তাহলে সেই 100টার 100টা সিটই জিতে ফেলে, সেখানেও তারা হারে, কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে সেখানে নিজের মতামতটা প্রকাশ করতে পারে, ভোটের রায় দানটা তারা করতে পারে। এটা ইতিহাস, এটা বাস্তব। এটা পিছন দিকে তাকান, বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বিজেপি এসেছে, আর অবশিষ্ট হয়ে পড়েছিল কোনটা? এই পশ্চিমবঙ্গ। সারা ভারতবর্ষে যেখানে ভোটের হিংসা বন্ধ হয়ে গেছিল, সারা ভারতবর্ষের একটা মেজর পার্ট যেখানে বিজেপি শাসিত অঞ্চল, কেন্দ্রে যেখানে বিজেপি শাসিত সরকার, এখানে কি ঘটতো? এখানে ভোট মানেই ছিল ভোট করতে হবে, ভোট করাতে হবে, আর ভোট করানোর নাম ছিল পার্টি অফিসের ভিতরে রাখা থান, সাদা থান, ধূপকাঠি, গাছ কাটা দা, বন্দুক, কার্তুজ, বোমা,
পেট্রোল বোমা, আরো আরো কত কি, আর তার সাথে ছিল টাকা, কারণ এই সমস্ত করতে গেলে তো টাকা লাগবে। এখন সেই সমস্ত জিনিস পরিশুদ্ধিকরণ চলছে। এখন এই পরিশুদ্ধিকরণ, যেমন সীমান্ত ধীরে ধীরে সিল হয়ে যাচ্ছে, আমাদের এই পশ্চিমবঙ্গের উন্মুক্ত সীমান্ত ছিল, এসো এখানে, মানে গত সরকারের বার্তাটাই তো সেইটা ছিল, বা আরো বলা ভালো তার গত যে সমস্ত জমানাগুলো ছিল সবটারই ওই একটা নিয়মই ছিল। ভাবতে পারেন, স্বাধীনতার ৮০টা বছর হয়ে গেছে, অথচ সীমান্তে কোনো রকম বেড়া কাঁটাতার পাঁচিল কিচ্ছুটি দেয়নি কোন সরকার, কোন দল। তাহলে যে সরকার, যে দলটি সীমান্তের সুরক্ষা করতে চাইছে, তাকে সাধুবাদ দিতে হবে না? সুরক্ষা এই কথাটার মধ্যেই তো রয়েছে নিরাপত্তা। সীমান্তের সুরক্ষা মানেই তো রয়েছে অনেক নিরাপদ ভাবে সেখানে শিল্প কারিগরি, শিক্ষা, এই সমস্ত অনেক নিরাপদে বেড়ে উঠতে পারবে। আচ্ছা, যারা গ্রামে বসবাস করেন সুধী দর্শক বৃন্দ, বা শহরেও, একটি ভালো ফুল গাছ, একটি ফল গাছের চারা রোপণ করলে সেটাকে আপনারা ঘিরে দেন না, নাকি খোলা রেখে দেন? বিশেষত গ্রামাঞ্চলে যেটা হয়, পাখি পক্ষী থেকে শুরু করে গরু, ছাগল যে সমস্ত ছাড়া থাকে, গ্রামাঞ্চলের কথা বলছি, যাতে সেটা খেয়ে না যায়, অথবা কোনো দুষ্টু লোকও সেটাকে কোনোভাবে পা না পড়ে যায় বা আঘাত না পায়, তার জন্যই তো সেটাকে ঘেরা হয় একটি ছোট্ট চারা গাছকে। আর সেই ছোট্ট চারা গাছ যদি সঠিকভাবে বেড়ে উঠতে পারে, তবেই সে ময়ূর হয়, তবেই তার ফল ফুলটা আমরা পাই। আরে ওটাকেই যদি অবহেলা করে রাখা হয়, তাহলে কি হতে পারে শুধু দর্শকবৃন্দ? তাহলে এবারের এই অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নতুন সরকার যে বিলগুলো আনতে চলেছে, সেগুলো সমাজের এই দুর্নীতি, অত্যাচার, লুণ্ঠন এবং অরাজকতা, এগুলো বন্ধের জন্য কিন্তু আরো কঠোর হতে চলেছে, সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত খবর। আর ওপাশে যদি খেয়াল করে দেখেন, যে এবার কিন্তু আর সেই বিল পাশ করা, কেন্দ্রে হয়তো একটা আলাদা অন্য দলের সরকার আছে, তা নয়। এখানে যা হবে সেটা ওই ডবল ইঞ্জিনের গতিতেই হবে। এখানে যে বিল পাশ হবে, সেই বিল দ্রুততার সাথে যাতে অ্যাপ্রুভাল পায়, সেটারও ব্যবস্থা হবে। আর পাশাপাশি যে সমস্ত মানুষজন এই অপরাধীদের ঢাকা চাপা দেওয়ার ব্যবস্থা করে রেখেছিলেন, তাদের যোগসূত্র এবার খোঁজা হবে। যে যে জায়গায় যে আমলা, বা ধরে নিন পুলিশের সিস্টেমে, বা আইপ্যাকের সেই সিস্টেম দ্বারা পরিচালিত যে সমস্ত মানুষজন ওই অরাজকতাগুলো তৈরি করতে সাহায্য করত, তাদের জন্যও কিন্তু সমস্ত রকমের আইনি ব্যবস্থা আগামীতে অপেক্ষা করে থাকছে। এখন এই অধিবেশনে আমরা বাজেটের দিকে যেমন তাকিয়ে থাকব, আমাদের এই শিক্ষা, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কোনো বিষয়, বা ধরে নিন স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন রকম উন্নয়নমূলক কোনো বার্তা পাওয়া যায় কিনা, এগুলো যেমন আমরা তাকিয়ে থাকবো, সেটা কতটা আমরা সাধারণ মানুষ ওই বাজেটের ভিতর অংশটা তো অত সূক্ষ্মভাবে আমরা যারা অর্থনীতিবিদ নই তারা বুঝি না। আমরা দেখি যে বাজেট হলো, খবরের কাগজে পরের দিন বেরোলো, বা টিভিতে সেই দিন বাজেট অধিবেশনের বিভিন্ন রকম বিশ্লেষণ চললো, বিভিন্ন ডিফারেন্ট চ্যানেল থেকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে বাজেটটা কেমন হলো। এখন ওই বাজেটটা ওপরেই কিন্তু মানে আমাদের আগামী একটা বছর সরকারের বিভিন্ন রকম পরিকল্পনাগুলো চলে। কিন্তু যে সরকারটার এটুকু তো অন্তত শান্তি, যে সরকারটার বাজেটই ছিল লুট, ওই বাজেটে বরাদ্দ অর্থ সেটা প্রকল্পে যাবে, আর তার সমস্ত দুষ্টু ছেলেরা সেই অর্থ লুট তরাজ করে সমস্ত ভাগযোগ করে খেয়ে বিশাল বিশাল অট্টালিকায় তার আরাম আয়েশ বিলাস বেসন নিয়ে বসবাস করবে। আর যখন আবার একটা ভোট আসবে, তারা ওই সমস্ত জিনিস নিয়ে
মানুষের বাড়ি বাড়িতে বেরিয়ে পড়বে, যাতে আবার একটা বাজেটের, আবার একটা বিদেশি বেআইনি অর্থ এই সমস্ত নিয়ে নিজেদের জীবিকা চালানো যায়। যারা বলছেন যে এই সমস্ত বেআইনি পরিকাঠামো ভেঙে ফেলাটা ভুল, যারা বলছেন যে এই সমস্ত অন্যায়ের প্রতিকার করাগুলো কি ঠিক হচ্ছে, তাতে তো অনেকের জীবিকা জড়িত ছিল, তাহলে নিজেদের কাছে প্রশ্ন করুন, দুর্নীতি, দুষ্কৃতিরাজ এগুলো কোন রকমের জীবিকা হতে পারে কিনা। এবং তার সঙ্গে যদি আরেকটা প্রশ্ন তুলে দিই যে এই ধরনের জীবিকাগুলো আধুনিক বিশ্বে নিজেদের সন্তান সন্ততিকে কি পরিচয় দিত, এবং তার সাথে আরো একটা প্রশ্ন তুলে দিই, খুঁজে বার করুন গত 15 বছরে এই রাজ্য থেকে কটা আইএএস, কটা আইপিএস, কত হাজার ডাক্তার, কত হাজার বিভিন্ন ধরনের উচ্চ পদস্থ কারিগরি ক্ষেত্রে, বিভিন্ন রকম শিল্প সাহিত্য সমস্ত ক্ষেত্রে নাম করা, এবং সংখ্যায় আমি বলতে চাইছি সংখ্যা, এই সংখ্যাটা কতটা বেরিয়েছে। তাহলে নিজেদের সন্তান সন্ততিদের কথা ভাববেন না, এবং সেটা ভাবতে গেলে ওই সন্তানকে, নিজেদের সন্তানকে ভালোভাবে বেড়ে উঠতে দিলে তাহলেই কিন্তু আগামী ভবিষ্যৎ তৈরি হবে, এবং তার জন্য এই কঠোর আইন অত্যন্ত প্রয়োজন। কারণ এখানে কিন্তু এবার আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। তার জন্যে একটু তাকিয়ে দেখুন অন্যান্য রাজ্যগুলোতে যেখানে বিজেপি শাসন ক্ষমতা পরিচালনা করছে। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, আপনারা মতামত লিখুন, আর আপনারা একটু শেয়ার করুন, যাতে আপনার মতামত বহু মানুষ জানতে পারে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, নমস্কার।